নমস্কার, আপনারা দেখছেন দ্য বাংলা টেক্সট বুক চ্যানেল। এই চ্যানেলে আলোচনা চলছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীপত্র গল্পটি। ইতিপূর্বে দুটি পর্ব আলোচনা হয়ে গেছে। যারা এই গল্পটি শোনেননি, আলোচনা তাদের প্রয়োজন, আগের দুটো পর্ব দেখে নিতে পারেন। এর আগে আমরা দেখেছি বিন্দুকে জোরপূর্বক বিয়ে দিয়ে দেওয়া হয়েছে এবং তারা বাড়ি থেকে বিদায় করতে একটা পাগল স্বামীর সঙ্গে, পাগল ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে এবং বিন্দু বিবাহের পর জানতে পেরেছে যে তার স্বামী পাগল এবং কোনো রকমে সে প্রাণ নিয়ে পালিয়ে এসে মৃণালের বাড়িতে বাড়ির এক কোণে আশ্রয় নিয়েছে। তারপরে মৃণালের কি ভূমিকা দেখে নেওয়া যাক। তারপর পরে বলছে, ঘৃণায় রাগে আমার শরীর জ্বলতে লাগলো। আমি বললুম, এমন ফাঁকির বিয়ে দিয়েই নয় বিন্দু, তুই যেমন ছিলি তেমনই আমার কাছে থাক। বলছে, এমন ফাঁকির বিয়েই নয় বিন্দু, তুই যেমন ছিলি আমার কাছে তেমন থাক, দেখি তোকে কে নিয়ে যেতে পারে। মৃণাল বলছে, তোমরা বলবে বিন্দু মিথ্যে কথা বলছে। আমি বললুম, ও কখনো মিথ্যে বলেনি। তোমরা বললে, কেমন করে জানলে? আমি বললুম, আমি নিশ্চয়ই জানি। মৃণালের বিশ্বাস, বিন্দু মিথ্যে বলেনি। তোমরা ভয় দেখালে বিন্দু শ্বশুর বাড়ির লোকে পুলিশে কেস করলে মুশকিলে পড়তে হবে। আমি বললুম, ফাঁকি দিয়ে পাগল বরের সঙ্গে ওর বিয়ে দিয়েছো, এ কথা কি আদালত শুনবে না? তোমরা যে ফাঁকি দিয়ে পাগল বরের সঙ্গে বিয়ে দিয়েছো, আদালত শুধু তোমাদেরই কথা শুনবে? তোমরা বললে, তবে কি এই নিয়ে আদালত করতে হবে নাকি? কেন, আমাদের দায় কিসের? আমি বললুম, আমি নিজের গয়না বেঁচে যা করতে পারি করব। তোমরা বললে, উকিল বাড়ি ছুটবে নাকি? এ কথার জবাব নেই। কপালে করাঘাত করতে পারি, তার বেশি কি করব? ওদিকে বিন্দু শ্বশুরবাড়ি থেকে ওর ভাসুর এসে বাইরে বিষম গোল বানিয়েছে। বিন্দু শ্বশুরবাড়ি থেকে বিন্দুকে নিতে এসেছে তার ভাসুর, তার পাগলের দাদা। সে বলছে সে থানায় খবর দেবে, ভয় দেখাচ্ছে থানায় খবর দেবে। আমার যে কি জোর আছে জানি না, কিন্তু কসাইয়ের হাত থেকে যে গরু প্রাণ ভয়ে পালিয়ে এসে আমার আশ্রয় নিয়েছে, তাকে পুলিশের তাড়ায় আবার সেই কসাইয়ের হাতে ফিরিয়ে দিতে হবে, এ কথা কোনো মতেই আমার মন মানতে পারলো না। বিন্দুকে আবার ফিরিয়ে দেওয়ার কথা কিছুতেই মিলান ভাবতে পারছে না। তার যে করেই হোক সে বিন্দুকে তার নিজের কাছে রাখবে। আমি স্পর্ধা করে বললুম, তার দিক থানায় খবর। এই বলে মনে করলুম বিন্দুকে এই বেলা আমার শোয়ার ঘরে এনে তাকে নিয়ে ঘরে তালাবন্ধ করে বসে থাকি। বিন্দুকে ঘরে এনে তালাবন্ধ করে রাখার ভাবনা করছে। খোঁজ করে দেখি বিন্দু নেই। তোমাদের সঙ্গে আমার বাদ প্রতিবাদ যখন চলছিল, তখন বিন্দু আপনি বাইরে গিয়ে তার ভাসুরের কাছে ধরা দিয়েছে। বুঝেছে এই বাড়িতে যদি সে থাকে তবে তবে আমাকে সে ভীষণ বিপদে ফেলবে। বিন্দু নিজেই গিয়ে তার ভাসুরের কাছে ধরা দিয়েছে। ভাসুরের সাথে সে চলে গেছে। বিন্দু বুঝেছে এই বাড়িতে থাকলে মৃণাল তার জন্য বিপদে পড়বে, তার জন্য অনেক ঝক্কি পোহাতে হবে, তাই সে চলে গেছে। মাঝখানে পালিয়ে এসে বিন্দু আপন দুঃখ বাড়ালো। আর শাশুড়ির তর্ক এই যে তার ছেলে তো ওকে খেয়ে ফেলছিল না। বন্ধু স্বামীর দৃষ্টান্ত সংসারে দুর্লভ নয়, তাদের সঙ্গে তুলনা করলে তার ছেলে সে সোনার চাঁদ। তার নিজের ছেলেকে সে আড়াল করছে, বলছে তার ছেলে তো আর গিলে ফেলছিল না। অর্থাৎ খারাপ স্বামীর দৃষ্টান্ত সে অনেক আছে, তাই বলছে তার থেকে তার পাগল ছেলে অনেক ভালো। কুষ্ঠ রোগীকে কোলে করে তার স্ত্রী বেশ্যার বাড়িতে নিয়ে গিয়ে পৌঁছে দিয়েছিল। সতীসাধ্যীর সেই দৃষ্টান্ত তোমাদের মনে যাচ্ছিল। অর্থাৎ সতীসাধ্যী হয়ে স্বামী যেমনই হোক তাকে সেবা করতে হবে, এই ধারণা তাদের জাগতে পারে। জগতের মধ্যে অধমতম কাপুরুষতার এই গল্পটা প্রচার করে আসতে তোমাদের পুরুষের মন আজ পর্যন্ত একটুখানি সংকোচ বোধ হয়নি। সেই জন্য মানব জন্ম নিয়েও বিন্দুর ব্যবহারে তোমার রাগ করতে পেরেছ, তোমাদের মাথায় হেঁট হয়নি। বিন্দুর জন্য আমার বুক ফেটে গেল, কিন্তু তোমাদের জন্য আমার লজ্জার সীমা ছিল না। আমি তো পাড়া গায়ে মেয়ে, তার উপরে তোমাদের ঘরে পড়েছি। ভগবান কোন ফাঁক দিয়ে আমার মধ্যে এমন সুবুদ্ধি দিলেন বা এমন বুদ্ধি দিলেন,
তোমাদের এই সব ধর্মের কথা আমি যে কিছুতেই সইতে পারলাম না। মৃণাল সব কিছু তাদের ছলচাতুরি ধরে ফেলে, পাড়াগাঁয়ের মেয়ে হয়েও সমস্ত বুদ্ধি সে ধরে। আমি নিশ্চয়ই জানতুম মরে গেলেও বিন্দু আমাদের ঘরে আর আসবে না। মৃণালের বিশ্বাস, বিন্দু একবার গেছে যখন, মরে গেলেও এ বাড়িতে আর সে ফিরবে না। কিন্তু আমি যে তাকে বিয়ের আগের দিন আশা দিয়েছিলাম যে তাকে শেষ পর্যন্ত ত্যাগ করবো না, সে ত্যাগ করবে না বলেছে। আমার ছোট ভাই শরৎ কলকাতার কলেজে পড়ছিল, বিন্দুর মৃণালের ভাই শরৎ কলেজে পড়ছিল। তোমরা জানোই তো, যত রকমের ভলেন্টিয়ারি করা, প্লেগের পড়ার, ইঁদুর মারা, দামোদরে বন্যায় ছোটা, এতেই তার এত উৎসাহ যে উবড়ি উবড়ি দুবার সে এফএ পরীক্ষায় ফেল করেও বিন্দুমাত্র দমেনি। তার ভাই শরৎ নানা রকম সামাজিক কাজকর্ম করে থাকে। আমি তাকে ডেকে বললাম, বিন্দুর খবর আমি পাই তোকে এই বন্দোবস্ত করে দিতে হবে শরৎ। বিন্দুর খবর আনতে তাকে দিয়ে পাঠালো। বিন্দু আমাকে চিঠি লিখতে সাহস করবে না, লিখলেও আমি পাবো না। এরকম কাজের চেয়ে আমি যদি তাকে বলতুম বিন্দুকে ডাকাতি করে আনতে, কিংবা পাগল স্বামীর মাথা ভেঙে দিতে, তাহলে সে বেশি খুশি হতো। শরতের সঙ্গে আলোচনা করেছি, এমন সময় তুমি ঘরে এসে বললে, আবার কি হাঙ্গামা দিয়েছো? ভাই বোনে আলোচনা করছে, সেই সময় তার স্বামী এসে বলছে, আবার কি পরিকল্পনা করছো? আমি বললুম, সেই যা সব গোড়ায় বাঁধিয়েছিলাম, তোমাদের ঘরে এসেছিলাম, কিন্তু সে তো তোমাদেরই কীর্তি। তুমি জিজ্ঞাসা করলে বিন্দুকে আবার এনে কোথায় লুকিয়ে রেখেছো? তো বিন্দুকে আবার খুঁজে পাওয়া যাচ্ছে না, জিজ্ঞেস করছে বিন্দুকে এনে আবার কোথায় লুকিয়ে রেখেছো? আমি বললুম, বিন্দু যদি আসতো তাহলে নিশ্চয়ই এনে লুকিয়ে রাখতুম, কিন্তু সে আসবে না, তোমাদের ভয় নেই। শরৎকে আমার কাছে দেখে তোমার সন্দেহ আরো বেড়ে উঠলো। আমি জানতুম শরৎ আমাদের বাড়ি যাতায়াত করে, এ তোমরা কিছুতেই পছন্দ করো না। তা ভাই যে তার দিদি বাড়িতে আসে তাতেও এর আপত্তি। তোমাদের ভয় ছিল ওরে পুলিশের দৃষ্টি আছে, পুলিশের ওর তদারকি আছে, কোন কোন দিন ও কোন রাজনৈতিক মামলায় পড়বে, তখন তোমাদের শুধু জড়িয়ে ফেলবে, সেই ভয়। সেই জন্য আমি ওকে ভাইফোঁটা পর্যন্ত লোক দিয়ে পাঠিয়ে দিতাম, ঘরে ডাকতাম না। দিদি ভাইফোঁটা দিত লোক দিয়ে পাঠিয়ে, নিজে ঘরে পর্যন্ত ডাকতো না, কেননা তার উপর কোন মামলা কখন পড়ে সেই ভয়ে এরা কোন রকম সম্পর্ক রাখতে চায় না। তোমার কাছে শুনলুম বিন্দু আবার পালিয়েছে, তাই তোমাদের বাড়িতে তার ভাসুর খোঁজ করতে এসেছে। শুনে আমার বুকের মধ্যে শেল বিঁধল। হতভাগিনী সে কি অসহ্য কষ্ট তা বুঝলুম, অথচ কিছুই করবার রাস্তা নেই। সে যে আবার পালিয়েছে, কিছু করবার রাস্তা নেই। শরৎ খবর নিতে ছুটল। সন্ধ্যার সময় ফিরে এসে আমাকে বলল, বিন্দু তার খুড়তুতো ভাইয়ের বাড়িতে গিয়েছিল, কিন্তু তার তুমুল ডাক করে তখনই আবার তাকে শ্বশুর বাড়িতে পৌঁছে দিয়ে গেছে। এজন্য তাদের খেসারত এবং গাড়ি ভাড়া দণ্ড যা ঘটেছে তার ঝাঁঝ এখন তাদের মন থেকে মরেনি। বিন্দু তার খুড়তুতো ভাইদের বাড়িতে পালিয়ে গেছিল, কিন্তু তারা আবার তার পাগল স্বামীর কাছে দিয়ে এসেছে। তাদের যে গাড়ি ভাড়া খরচা হয়েছে, তার জন্য তাদের মনে একটা খেদ রয়ে গেছে। তোমাদের খুড়িমা শ্রীক্ষেত্রে তীর্থ করতে যাবেন বলে তোমাদের বাড়িতে এসে উঠেছেন। আমি তোমাদের বললুম আমিও যাব। হঠাৎ এমন ধর্মে মন হয়েছে দেখে তোমরা এত খুশি হয়ে উঠলে যে বিন্দুমাত্র আপত্তি করলে না। এ কথাও মনে ছিল যে এখন যদি কলকাতা থাকি তবে আমার কোন দিন বিন্দুকে নিয়ে ফ্যাসাদে বাঁধিয়ে বসবো। আমাকে নিয়ে বিষম ঠেলা। আবার যদি সে কলকাতা থাকে তাহলে নিশ্চয়ই বিন্দুকে নিয়ে কোনো রকম তদারকি করবে, তার জন্য তাকে এক প্রকার পার্টি দিতে চাইছে এরাও। বুধবারে আমার যাবার দিন, রবিবার সমস্ত ঠিক হলো। আমি শরৎকে ডেকে বললুম, যেমন করেই হোক বিন্দুকে বুধবারে পুরী যাওয়ার গাড়িতে তোকে তুলে দিতে হবে। শরতের মুখ প্রফুল্ল হয়ে উঠল। সে বলল, ভয় নেই দিদি, আমি তাকে গাড়িতে তুলে দিয়ে পুরী পর্যন্ত চলে যাব, ফাঁকি দিয়ে জগন্নাথ দেখা হয়ে যাবে। তা শরৎ রাজি হলো, বললো বিন্দুকে সে পুরী পর্যন্ত তুলে দেবে, এগিয়ে দেবে। সেই দিন সন্ধ্যায় সময় শরৎ আবার এলো। তার মুখ দেখে আমার বুক দমে গেল। আমি বললুম, কি শরৎ, সুবিধা হলো না বুঝি? সে বললে, না। আমি বললুম, রাজি করতে পারলি না? সে বলল, আর দরকারও নেই। কাল রাত্রিরে সে কাপড়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করে মরেছে। বাড়ির যে ভাইপোটার সঙ্গে ভাব করে নিয়েছিলুম তার কাছে খবর পেলুম তোমার নামে সে একটা চিঠি রেখে গিয়েছিল, কিন্তু সে চিঠি ওরা
নষ্ট করেছে। তা সে বিন্দু আত্মহত্যা করেছে আগুনে পুড়ে, এবং মৃণাল, প্রিয় মৃণালের কাছে একটি চিঠি লিখে গেছে, সেও তারা নষ্ট করেছে। যাক, শান্তি হলো। দেশ শুধু লোক চটে উঠল। বলতে লাগলে মেয়েদের কাপড়ে আগুন লাগিয়ে মরা একটা ফ্যাশন হয়েছে। তোমরা বললে এ সমস্ত নাটক করা, তার বাড়ির লোকেরা বলছে এ সমস্ত নাটক করা, তা হবে, কিন্তু নাটকের তামাশাটা কেবল বাঙালি মেয়েদের শাড়ির উপর দিয়েই হয় কেন, আর বাঙালি বীর পুরুষদের পোঁছার উপর দিয়ে হয় না কেন, সেটা হয়তো ভেবে দেখা উচিত। বিন্দিটা এমন পোড়া কপাল বটে, যতদিন বেঁচে ছিল রূপে গুণে কোনো যশ পায়নি। কেউ কেউ থাকে এমনই পোড়া কপাল নিয়ে, রূপ গুণ সামাজিকভাবে কোনোভাবেই তারা নামডাক যশ পায় না, অবহেলা পেতে পেতেই শেষ হয়ে যায়। মরার বেলাও যে একটু ভেবেচিন্তে এমন একটা নতুন ধরনের মরবে যাতে দেশের পুরুষরা খুশি হয়ে হাততালি দেবে, তারও ঘটে এলো না। মরেও লোকেদের চটিয়ে গেল। দিদির ঘরের মধ্যে লুকিয়ে কাঁদলেন। কিন্তু সে কান্নার মধ্যে একটা সান্ত্বনা ছিল। যাই হোক না কেন, তবু রক্ষা হয়েছে। মরেছে বই তো না, বেঁচে থাকলে কি না হতে পারতো। দিদিও একটা সান্ত্বনা পাচ্ছে যে মরেছে মানে বেঁচে গেছে। বেঁচে থাকলে তার একটা ঝামেলা ছিল, কি না হতে পারতো, হয়তো আবার বাড়িতে এনে রাখতে হতো। সে অনেক ঝক্কি। আমি দিতে এসেছি। বিন্দুর আর আসবার দরকার হলো না, কিন্তু আমার দরকার ছিল। দুঃখ বলতে লোকে যা বোঝে তোমাদের সংসারে, তা আমার ছিল না। তোমাদের ঘরে খাওয়া পড়া অসচ্ছল নয়। তোমার দাদার চরিত্র যেমন হোক, তোমার চরিত্রে কোনো দোষ নেই যাতে বিধাতা মন্দ বলতে পারি। যদি বা তোমার স্বভাব তোমার দাদার মতো হতো, তাহলে হয়তো মোটের উপর আমার এমনইভাবে দিন চলে যেত, এবং সতীসাধ্যী পর্যায়ের মতো প্রতি দেবতাকে দোষ না দিয়ে বিশ্ব দেবতাকেই আমি দোষ দেওয়ার চেষ্টা করতাম। অতএব তোমাদের নামে আমি কোনো নালিশ উত্থাপন করতে চাই না। আমার এই চিঠি সেজন্য নয়। মৃণাল চিঠি লিখছে পুরীতে গিয়ে, তীর্থস্থানে গিয়ে, বলছে তোমার দাদার মতো তুমি না। সে দোষ দিচ্ছি না, দোষারোপ তিনি করছে না। আবার বলছি আমার এই চিঠি সেই জন্য নয়। চিঠিটা কি জন্য দেখা যাক। কিন্তু আমি আর তোমাদের সেই 27 নম্বর মাখন বড়ালের বাড়িতে ফিরবো না। আমি বিন্দুকে দেখেছি। সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি, তা আমি বুঝেছি, আর আমার দরকার নেই। মৃণাল হাঁপিয়ে গেছে এদের মধ্যে থাকতে থাকতে। সংসার সমুদ্র যে কত বিষম, একটা মেয়ের পক্ষে অসহায় হলে, একা হয়ে গেলে, তা সে বুঝেছে। সে বলছে আর আমার দরকার নেই। তারপরে এও দেখেছি ও মেয়ে বটে, তবু ভগবান ওকে ত্যাগ করেনি। ওর উপর তোমাদের যত জোরই থাক না কেন, সে জোরের অন্ত আছে। ও আপনার হতভাগ্য মানব জন্মের চেয়ে বড়। তোমরাই যে আপন ইচ্ছা মতো আপন দস্তর দিয়ে ওর জীবনটাকে চিরকাল পায়ের তলায় চেপে রেখে দেবে, তোমাদের পা এত লম্বা নয়। মৃত্যু তোমাদের চেয়ে বড়। তোমরা একটা অসহায় মেয়েকে সারা জীবন দমিয়ে রাখবে, তা নয়। মৃত্যু সকলের চেয়ে বড়, এবং সে সেই কষ্টটাই গ্রহণ করেছে। সেই মৃত্যুর মধ্যে সে মহান। সেখানে বিন্দু কেবল বাঙালি মেয়ে নয়, কেবল খুঁড়তুতো ভাইয়ের বোন নয়, কেবল অপরিচিত পাগল স্বামীর পরিচিত স্ত্রী নয়। সে যে অনন্ত, মৃত্যু অনন্ত। সেখানে কোনো যন্ত্রণা নেই, না খুঁড়তুতো ভাইদের, না তোমাদের, না পাগল স্বামীর। সেই মৃত্যুর বাঁশি এই বালিকার ভাঙা হৃদয়ের ভিতর দিয়ে আমার জীবনে যমুনা পাড়ে যেদিন বাজলো, সেদিন প্রথমটা আমার বুকের মধ্যে যেন বাঁ নিঁদল। প্রথম যখন মৃত্যু দেখেছে, তার মেয়ে যখন মারা গেল, সে দেখেছে। বিধাতাকে জিজ্ঞেস করলুম, জগতের মধ্যে যা কিছু সবচেয়ে তুচ্ছ, তাই সবচেয়ে কঠিন। মৃত্যু তুচ্ছ, তারপরও সে কঠিন। এই গুলির মধ্যেকার চারিদিকে প্রাচীর তোলা নিরানন্দের অতি সামান্য বুদবুদটা এমন ভয়ঙ্কর বাঁধা কেন? তোমার বিশ্বজগৎ তার 6 ঋতুর সুধোপাত্র হাতে করে কেমন করে ডাক দিক না কেন এই মুহূর্তে, এক মুহূর্তের জন্য কেন আমি এই অন্তর্মহলটা এইটুকু মাত্র চৌকাঠ পেরোতে পারিনি। তোমরা এমন ভুবনে আমার এমন জীবন নিয়ে কেন ওই তুচ্ছ ইটকাঠের আড়ালের মধ্যে আমাকে তিলে তিলে মরতে হবে? যে জগৎ আমি পেরোতে পারি, কেন তোমাদের সংসারে তিলে তিলে সে জগৎ পার করবো? কত তুচ্ছ আমার এই প্রতিদিনের জীবনযাত্রা, কত তুচ্ছ এ সমস্ত বাঁধা নিয়ম, বাঁধা অভ্যাস, বাঁধা ভুলি, এ সমস্ত বাঁধা মরা,
কিন্তু শেষ পর্যন্ত এই দীনতার নাগ পাশ বন্ধনেরই হবে জিত। আর হার হলো তোমার নিজের সৃষ্ট এই অনন্ত লোকের, তুমি যে বন্দী হয়ে যাচ্ছ ওর সঙ্গে। কিন্তু মৃত্যুর বাঁশি বাজতে লাগলো। কোথায় রে রাজমিস্ত্রি করা দেওয়াল, কোথায় রে তো তোমাদের ঘোড়ো আইন দিয়ে করা কাঁটার বেড়া, কোন দুঃখে কোন অপমানে মানুষকে বন্দি করে রেখে দিতে পারে। ওই তো মৃত্যুর হাতে জীবনের জয় পতাকা উঠছে। ওরে মেজো বউ, ভয় নেই তোর, তোর মেজো বউয়ের খোলস ছিন্ন হতে এক নিমেষে লাগলো না। এখানে বাড়ির মেজো বউয়ের মৃত্যু হচ্ছে, জেগে উঠছে ব্যক্তি সত্তার মিনাল। মিনাল একজন নারী, তার নারীত্ব, তার ব্যক্তি সত্তা এখানে জেগে উঠছে। তোমাদের গলিকে আর আমি ভয় করি না, বলছি তোমাদের গলিকে আর আমি ভয় করি না। আমার সম্মুখে আজ নীল সমুদ্র, আমার মাথার উপরে আষাঢ়ের মেঘপুঞ্জ। তোমাদের অভ্যাসের অন্ধকারে আমাকে ঢেকে ঢেকে দিয়েছিলে। ক্ষণকালের জন্য বিন্দু এসে সেই আবরণের ছিদ্র দিয়ে আমাকে দেখে নিয়েছিল। সেই মেয়েটাই তার আপনার মৃত্যু দিয়ে আমার আবরণখানা আগাগোড়া ছিন্ন করে দিল। বিন্দু মিনারের আত্মাকে জাগিয়ে দিয়েছে। শুধু চার দেওয়ালের ঘর না, ওই গলির মোড় না, তার মাথার উপর আকাশ এবং নীল সমুদ্র, সেই সমুদ্রের স্বাদ, সেই মুক্তির স্বাদ, আকাশের মতো ঘুরে বেড়ানোর স্বাদ সে পাচ্ছে। আজ বাইরে এসে দেখি আমার গৌরব রাখবার যার জায়গা নেই। আমার এই অনাদিত রূপ যার চোখে ভালো লেগেছে, সেই সুন্দর সমস্ত আকাশ দিয়ে আমাকে চেয়ে রেখেছেন। এইবারে মরেছে মেজো। সে একেবারে নিজেকে ব্যক্তি সত্তা জাগরিত হয়েছে, একেবারে নিজেকে জাগিয়ে তুলেছে এবং বাড়ির মেজবউ, সেই মেজবউয়ের সত্তা সে হারিয়ে ফেলেছে। সেই বাড়ির মেজবউ থাকতে চায় না, ব্যক্তি মিনাল, নারী মিনাল হয়ে উঠেছে। তুমি ভাবছো আমি মরতে যাচ্ছি? ভয় নেই, এমন পুরনো ঠাট্টা তোমাদের সঙ্গে আমি করবো না। মীরাবাই তো আমাদের মতো মেয়ে মানুষ ছিল, তার শিকড় তো কম ভারী ছিল না, তাকে তো বাঁচবার জন্য মরতে হয়নি। মীরাবাই তো যুদ্ধ করেছে, লড়াই করেছে। মীরাবাই তার গানে বলেছিল, ছাড়ুক বাপ, ছাড়ুক মা, ছাড়ুক যে যেখানে আছে। মীরা কিন্তু লেগেই রইল, প্রভু তাতে তার যা হবার তা হোক, ও চরণে সে সঁপে দিয়েছিল। এই লেগে থাকাই তো বেঁচে থাকা, আমি বাঁচবো, আমি বাঁচবো। মৃণাল তার জীবনের কাছে মৃত্যুকে সঁপে দেয়নি, তার জীবনকে মৃত্যুকে সঁপে দেয়নি। সে অনন্ত আকাশ এবং সমুদ্রের জলাশয়ের মতো বিস্তীর্ণ হয়ে নিজেকে ছড়িয়ে দিতে চাইছে। বাড়ির মেজবউ সেই সত্তা, সেই খোলস সে ত্যাগ করে ব্যক্তি সত্তার মৃণাল, একজন নারী, সত্যিকারের নারী, প্রতিবাদী নারী, লড়াকু নারী হয়ে সে এই গল্পে ধরা দিয়েছে। তার চিঠি তার স্বামীকে লিখেছে, নিজের জীবনে সব ঘাত প্রতিবাদ অভিমান, এতগুলো বছর সংসার করার পরেও তাকে কেউ বোঝেনি, কেউ জানেনি। বুঝেছে একমাত্র সেই বিন্দু, যে বিন্দু হঠাৎ এসে তার চোখ খুলে দিয়েছে, সে জাগরিত হয়েছে, তার প্রতিবাদ সত্তাকে আরো বেশি উৎফুল্লিত করেছে। তবু আমাদের সমাজে বিন্দুর মতো কেউ কেউ থাকে অবহেলিত, সারা জীবন লাঞ্ছিত হয়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। না রূপে, না গুণে, না গানে, কোনোভাবেই সে কাউকে মুগ্ধ করতে চায় না, কাউকে মুগ্ধ করতে পারে না। সমাজ সারা জীবন তাকে অবহেলা দেয়, অবহেলা করে। এই সমাজ কোনো কিছু মূল্য সে দেয় না, দিতে জানে না। তাই বিন্দুর মতো একজন নারীকে সমাজ মানুষ বলে ভাবেনি। কি তার খুঁড়তো দাদারা, মৃণালের বাড়ির লোকজন এবং তার স্বামীর বাড়ি, পাগল গছিয়ে দেয়া পাগল স্বামীর শ্বশুর বাড়িও তাকে মানে না। একটি মানুষ, কেউ কেউ থাকে এমন, সারা জীবনই কষ্ট পেয়ে যায়, কষ্ট যার অলংকার। জন্ম থেকে বিন্দু, নিয়তির এই স্রোত তাকে দুঃখ ছাড়া আর কিছুই দেয় না, দুঃখই ভবিতব্য। এমনই একটি চরিত্র হচ্ছে আমাদের বিন্দু। আর মৃণাল সেই একটি প্রতিবাদী চরিত্র। তার নারী সত্তার জাগরণ সমস্ত নারীকে জাগরিত করে, সমস্ত নারীকে লড়তে শেখায়, ভাবতে শেখায়, সংসারের চার দেয়াল থেকে বেরিয়ে এসে নিজেকে জাগরিত করতে শেখায়। তাই রবীন্দ্রনাথের স্ত্রীপত্র গল্পটি একটি উল্লেখযোগ্য ছোট গল্প। এর আগে দুটো পর্ব আলোচনা হয়েছে। আর এটি বাংলা সাহিত্যের বিষয়ক একটি চ্যানেল, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। আর যে কোনো বিষয়, গল্প, কবিতা আলোচনা করার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি
আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ।